একটা বিদেশি শক্তি এই অপকর্মটা করে দেশনেত্রী খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক আজকের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান ওনাকে ফাঁসাতে চেয়েছিল। এখনও আমাদেরকে কোর্টে যেতে হয়, হাজিরা দিতে হয়। তো আমরা আশা করছি ন্যায় বিচারের সময় এসেছে, ইনশাল্লাহ আমরাও ন্যায় বিচার করলে পরে সবাই খালাস পেয়ে যাব। আমাদের সদ্য ডক্টর ইউনূস সাহেবকে হয়তো বিভিন্নভাবে ভুল পথে পরিচিত করার চেষ্টা করছে, আর আমরা বিএনপি এবং অন্যান্য দলগুলো আমরা ওনাকে সঠিক রাস্তায় নেওয়ার চেষ্টা করছি। বিএনপি একটি গণতান্ত্রিক দল, আমরা প্রমাণ করেছি বারবার ক্ষমতা হস্তান্তর করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবার ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করেছেন, মনে আছে আপনাদের? এবং সর্বশেষ উনি যখন পদত্যাগ করলেন সম্ভবত 2006-এ নারী সম্ভ্রম হরণের মামলা আছে, অভিযোগ আছে, তার বিরুদ্ধে শিশু নির্যাতনের মামলা আছে, হ্যাঁ হ্যাঁ আছে, এবং সর্বশেষ তার ঘরে 795 লক্ষ টাকা পাওয়া গেছে। 3টা পত্রিকা, আমি নামগুলো বলছি না, 3টা পত্রিকা, একটা টেলিভিশন, সামনে আছে নাকি আমি দেখি, থাকতে পারে, একটা টেলিভিশন কিভাবে বিকৃত সংবাদ প্রকাশ করলো যে বাংলাদেশকে তারা স্বাধীন করে দিয়েছে। আমরা বলি এই দেশকে আমরা স্বাধীন করেছি। আমরা বলতে চাই তোমরা পাকিস্তানকে ভাগ করার জন্য যুদ্ধ করেছিলে, সেটাও তোমাদের স্বার্থে, আমাদের স্বার্থে নয়। এখন আবারও চোখ তুলেছ বাংলাদেশের দিকে। আমি তাদেরকে ভাবতে বলবো যে আপনারা 71 সালের মুক্তিযুদ্ধ দেখেন, বিনা ট্রেনিংয়ে কিন্তু আমরা যুদ্ধ করেছি। আপনারা এই 24 সালের হাসিনার পতন দেখেন, বিনা অস্ত্রে আমাদের সন্তানেরা আমরা যুদ্ধ করেছি। বাংলাদেশের 20 কোটি লোক কিন্তু সোলজার, এই কথা আপনাদের মনে রাখতে হবে। যদি বাংলাদেশ আপনাদের দখল করতে হয়, 20 কোটি লোকের রক্তের উপরে পাড়া দিয়ে আপনাদেরকে এই দেশ দখল করতে হবে। প্রিয় ভাইরা, এবং ইসকনের সদস্যদের পরীক্ষা করে দেখবেন এরা সব বাংলাদেশি নাগরিক নয়, অনেক আছে। আপনি যান, আমি আজকেই বলছি, আপনার সাংবাদিক বাড়ি যান, এই যে আমাদের কোথায় র্যাকিং স্ট্রিট, গরিবাগ যান, ওখানে যে মন্দির আছে ওখানে গিয়ে দেখবেন ওদের যে চিফ যে আছে যে উনি বাংলাদেশি নন। আমাদের যে মুক্তিযোদ্ধা যাদের কোনো রাজনৈতিক পরিচয় ছিল না, তারা মুক্তিযুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধ শেষ হয়েছে, বাড়ি চলে গেছে, ওদের কোনো দাবি দেওয়া ছিল না। আমি সেই সমস্ত লাখো মুক্তিযোদ্ধার কথা আজকে আমি স্মরণ করছি। প্রিয় ভাইরা, এই মুহূর্তে আপনাদেরকে আমি একটা আজকের প্রথম বিজয়ের প্রথম দিনে একটি বিজয়ের খবর আপনাদের আমি দিতে চাই। সেটা হলো, আপনাদের মনে আছে একটা 21শে আগস্টে গ্রেনেড হামলা হয়েছিল, এবং সেই হামলাটা ছিল পরিকল্পিতভাবে কোনো বিদেশি শক্তির দ্বারা। সেই গ্রেনেড হামলা কখনোই বিএনপি ইনভলভ ছিল না। একটা বিদেশি শক্তি এই অপকর্মটা করে দেশনেত্রী খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক আজকের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান ওনাকে ফাঁসাতে চেয়েছিল। এবং ফাঁসাতে চেয়েছিল না শুধু, একটা ভুল মিথ্যা মামলা তৈরি করে সাজানো একটি গল্প তৈরি করে সেই গল্পের উপরে ভিত্তি করে তাকে সাজাও দিয়ে দিয়েছিল। এবং এই মামলায় শুধু অ্যাক্টিং চেয়ারম্যান নয়, আরও অনেককেই সাজা দেওয়া হয়েছিল। আজকে তার রায় দেওয়ার ডেট ছিল, সেই রায়ে আজকে প্রকাশ পেয়েছে, রায় ঘোষণা হয়েছে। এখান থেকে তারেক রহমান সাহেব এর মধ্যে দায়ী ছিল না বিধায় তাকে খালাস দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা তাকে সুস্থ করেছেন, সুস্থ রেখেছেন এবং খালাস দিয়েছেন। ওনার খালাসের জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ ওনাকে আরও দীর্ঘায়ু দান করুন, যাতে দেশের মানুষের সেবা করতে পারেন। তা আমি আজকে ডিসেম্বরের প্রথম দিনে প্রথম একটা সুসংবাদ আমরা দিলাম। ইনশাআল্লাহ সামনে আরও সুসংবাদ আসবে আশা করছি। আমরা আমাদের দলীয় বহু নেতা কর্মী, এই যে আমরা যারা আছি, যে বরকতুল্লাহ, ভুলু, সালাম, সোহেল যারা আছি, এর মধ্যে আমার সামনে যারা আছে
কেউ বাদ নাই ভাই, আমাদেরকে এখনো কোর্টে যেতে হয়, এখনো আমাদেরকে কোর্টে যেতে হয়, হাজিরা দিতে হয়। তো আমরা আশা করছি ন্যায় বিচারের সময় এসেছে, ইনশাল্লাহ আমরাও ন্যায় বিচার করলে পরে সবাই খালাস পেয়ে যাব। প্রিয় ভাইয়েরা, আমি এটা বললাম, আমাদের এটা হচ্ছে আজকের হঠাৎ একটা হলো বলে খবরটা আপনাদের দিলাম। তো আজকের যে দেশের বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনার পত্রপত্রিকায় সোশ্যাল মিডিয়ায় দেখে থাকবেন যে বিভিন্নভাবে আমাদের দেশটাকে এবং এই সরকারকে বিব্রত করার জন্য একটা অশুভ প্রচেষ্টা চলছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বাংলাদেশের বহু সকল রাজনৈতিক দল এই সরকারকে সার্থক করার জন্য, ভালো রাখার জন্য আমরা চেষ্টা করছি, যাতে এই সরকারের সার্থকতার মধ্য দিয়েই এই দেশের বিজয় এবং এই দেশের গণতান্ত্রিক যে আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। কিন্তু এটাকে ব্যর্থ করার জন্য একটা প্রচেষ্টা চলছে। আমরা খেয়াল করেছি এটা এই সরকারের মধ্যে লুক্কায়িত কিছু লোক আছে, কিছু নতুন জুটেছে, আবার আগেও ছিল, নতুন জুটেছে। তারা সরকারকে কোনো রকম, অর্থাৎ আমাদের সদ্য ডক্টর ইউনূস সাহেবকে হয়তো বিভিন্নভাবে ভুল পথে পরিচিত করার চেষ্টা করছে। আর আমরা বিএনপি এবং অন্যান্য দলগুলো আমরা ওনাকে সঠিক রাস্তায় নেওয়ার চেষ্টা করছি। এই জন্য আমরা মাঝে মাঝে প্রায় যাই, দেখা করতে জানার সাথে কথাবার্তা বলি। তো এর মধ্যে কিছু কিছু ব্যাপার আছে যেটা আমি আগে যদি কোনো একটা ফোরাম পাইতাম আমি বলতে পারতাম। কিছু কিছু লোক বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে ট্র্যাক করার চেষ্টা করতেছে, খেয়াল করে দেখবেন আপনারা। আওয়ামী লীগের সঙ্গে ট্র্যাক করার চেষ্টা করতেছে কিছু কিছু লোক দেশে এবং দেশের বাইরে থেকে। আমাদের দেশের বাইরে কিছু ভাই আছেন যারা মোটামুটি ব্লগার, যারা ইউটিউবার যারা আছে, তাদের যেন কোনো কাজ নাই, বিএনপিকে ক্ষতিগ্রস্ত করাই হলো। আপনার ঠিকানাটা কি, আপনার কোথায় পাওয়া যাবে? আপনার আমার ঠিকানা হলো ওই ঢাকা কোর্টে গেলে আমাকে খুব সহজে পাওয়া যাবে, কারণ সপ্তাহে 5 দিনই করে থাকতাম। তো ভাই, আমরা এত কষ্ট করার পরে আওয়ামী লীগের সময় আজকে যারা বলতে চান দেশে এবং বিদেশে, তাদেরকে আমরা বলি যে আপনাদের উদ্দেশ্যটা আসলে কি? বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে ট্যাগ করতে যাচ্ছেন কেন? বিএনপি আওয়ামী লীগ অর্থাৎ গণতন্ত্র আর আওয়ামী লীগ একসঙ্গে যায় না। বিএনপি এবং গণতন্ত্র একসঙ্গে যেতে পারে। বিএনপি একটি গণতান্ত্রিক দল, আমরা প্রমাণ করেছি বারবার ক্ষমতা হস্তান্তর করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবার ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করেছেন, মনে আছে আপনাদের? এবং সর্বশেষ উনি যখন পদত্যাগ করলেন সম্ভবত 2006 28 অক্টোবর, আমরা বিশাল মিটিং করেছিলাম অফিসের সামনে 2 দিন পরপর, 2 দিন 29, 28 এবং 29 অথবা 29 অথবা 30 তারিখে আমরা মিটিং করেছিলাম। সেখান থেকেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া বক্তব্য রেখে প্রেসিডেন্ট যান, ওখানে গিয়ে পদত্যাগ করেন। আমরা প্রমাণ করেছি আমরা গণতান্ত্রিক দল। যদি আজকে আওয়ামী লীগ গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে যদি উনি স্বাভাবিক ক্ষমতা হস্তান্তর করতেন, তাহলে আজকে আমার বাংলাদেশকে দুরবস্থায় পড়তে হয় না। সংবাদপত্রের স্বাধীনতা এটা নয় যে আমার কথা বলার স্বাধীনতা অর্থ এই নয় যে আমি বরকতুল্লাহ ভুলুকে একটা গালি দিয়ে বসলাম খুব বাজে ভাষায়। আর গণতন্ত্রের কথা এটা নয় যে বরকতুল্লাহ ভুলু চুপ করে বসে থাকবে। আমাকে যদি কেউ গালি দেয় কিংবা আপনাকে যদি কেউ গালি দেয়, আপনি ছেড়ে দেবেন? আপনাদের কোনো সাংবাদিকের বিরুদ্ধে কথা বললে আপনি ছেড়ে দেন? ছেড়ে দেয় না। সুতরাং আমাদেরকে আপনার গালিগালাজ করবেন আর আমরা কিছু বলতে পারবো না, এটা তো হয় না। সাংবাদিকতা, সংবাদপত্র, অপসংবাদপত্র, অপসাংবাদিক, এই অর্থগুলো বুঝতে হবে যারা কথাগুলো বলেন। আজকে এই যে কয়েকদিন আগে আমরা দেখলাম কয়েকটা পত্রিকা, 3টা পত্রিকা, আমি নামগুলো বলছি না, 3টা পত্রিকা, একটা টেলিভিশন, সামনে আছে নাকি এখন দেখি,
থাকতে পারে। একটা টেলিভিশন কিভাবে বিকৃত সংবাদ প্রকাশ করলো, এই যে একটা ফালতু লোক যাকে এক কথা বলা যেতে পারে রেপিস্ট, এটা আমি বলি নাই, কালকে আমি একটা ভারতীয় একটা চ্যানেল বোধহয় হঠাৎ পড়ে গেল রাত্রেবেলা, এটা সেখানে এক ভদ্রলোক যে তুলাধুলা করলো এই লোকটাকে, যে তার বিরুদ্ধে নারী সম্ভ্রমহরণের মামলা আছে, অভিযোগ আছে, তার বিরুদ্ধে শিশু ইসের নির্যাতনের মামলা আছে, হ্যাঁ হ্যাঁ আছে, এবং সর্বশেষ তার ঘরে 795 লক্ষ টাকা পাওয়া গেছে। তো এই সমস্ত জিনিসপত্র, এর পত্রিকা দেখছি, এটা আমার কথা না, আমি পত্রিকা দেখলাম। তো এখন এই সমস্ত লোকদের সম্পর্কে যখন বলতে যায় কোনো পত্রিকা পক্ষে, তখন কি এটা ভালো কথা হলো? তার বিরুদ্ধে বলা যাবে না? পত্রিকার বিরুদ্ধে কোনো রকম কথা বলা যাবে না? পত্রিকায় ফিরে পড়বে না? ৭১-এর স্বাধীনতার পরে নিয়াজি স্যান্ডাই করছিল কার কাছে? অরোরার কাছে। কেন? আমাদের উসমানী সাহেব কোথায় ছিলেন? উসমানী সাহেবকে ওই যে অনুষ্ঠান, মানে স্যান্ডার করার যে অনুষ্ঠানটা, সেখানে তাকে আসতে দেওয়া হয় নাই। এখন ভারতেরা বলে কি জানেন? রাহুল গান্ধী নিজে বলেছে, আমি শুনেছি এখন থেকে আর কয়েক বছর আগে, এখনো বলে যে বাংলাদেশকে তারা স্বাধীন করে দিয়েছে। আমরা বলি এই দেশকে আমরা স্বাধীন করেছি। আমরা বলতে চাই তোমরা পাকিস্তানকে ভাগ করার জন্য যুদ্ধ করেছিলে, সেটাও তোমাদের স্বার্থে, আমাদের স্বার্থে নয়। এখন আবারও চোখ তুলেছে বাংলাদেশের দিকে। আমরা শুনতে পাচ্ছি ইতিমধ্যেই একটা রাষ্ট্র ঘোষণা হয়ে গেছে। ভিতরে ইন্ডিয়ান পত্রপত্রিকায় ওদের কাগজে কলমে দেখা যাচ্ছে হিন্দু দেশ বলে দুটি দেশ তারা অলরেডি চিন্তা ভাবনা করে ফেলেছে। ইতিমধ্যেই ভারতীয় উচ্চ পর্যায়ের জায়গায় তারা বাংলাদেশকে আক্রমণ করলে কি হতে পারে, দেশের অভ্যন্তরে, দেশের বাইরে, বাংলাদেশে, আন্তর্জাতিক কী হতে পারে, তারা ইতিমধ্যে এটা নিয়ে গবেষণা শুরু করেছে। আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় যান, দেখেন যারা, তার দেখবেন এটার মধ্যে এটা পরিষ্কার পাবেন। প্রিয় ভাইয়েরা, এই বাংলাদেশের লোক সংখ্যা কম, দেশ ছোট, লোক কম না, দেশ ছোট, অনেকে বলে গরিব দেশ, আমি বলি আমার বাংলাদেশটা একটা উদার দেশ, অনেক উন্নত মানের, শক্তিশালী মানের একটি দেশ। যারা এই দেশের দিকে লোলুপ দৃষ্টিকে তারা তাকাচ্ছেন, অর্থাৎ রিক্সাওয়ালার বউ সকলের ভাবি, বাংলাদেশ একটা গরিব দেশ, সুতরাং ছোট দেশ, সুতরাং এটাকে যেভাবে খুঁজে নেওয়া যায়। আর ওই একটা কি জানি একটা মলম বেশে একটা লোক আছে লাফাই গিয়ে, যাই হোক, সেই লোকটা বলে এই তো চট্টগ্রামটা নিয়ে নিলে তো আমাদের, চট্টগ্রাম যদি আমাদের হয়ে যায় তাহলে তো আমাদের কোনো সমস্যা থাকে না, বা আবার রাজত্ব পাইছে, চট্টগ্রাম যদি আমাদের হয়ে যায়। ভাই, একটা কথা মনে রাখতে হবে, আমাদের সোলজার কম, তাই না? এটা আমাদের প্রতিবেশী দেশ ভাবে, কিন্তু আমি তাদেরকে ভাবতে বলবো যে আপনারা ৭১ সালের মুক্তিযুদ্ধ দেখেন, বিনা ট্রেনিংয়ে কিন্তু আমরা যুদ্ধ করেছি। আপনারা এই ২৪ সালের হাসিনার পতন দেখেন, বিনা অস্ত্রে আমাদের সন্তানেরা আমরা যুদ্ধ করেছি। বাংলাদেশের ২০ কোটি লোক কিন্তু সোলজার, এই কথা আপনাদের মনে রাখতে হবে। যদি বাংলাদেশ আপনাদের দখল করতে হয়, ২০ কোটি লোকের রক্তের উপরে পাড়া দিয়ে আপনাদেরকে এই দেশ দখল করতে হবে। প্রিয় ভাইরা, একটা কথা বলে আমি শেষ করে দেবো, সেটা হলো যে আমরা যখন ছোট ছিলাম তখন শুনেছি ৪৭ সালে একবার একটা রায়ট হয়েছিল বাংলাদেশে, তৎকালীন ভারতে রায়ট হয়েছিল, ভারতে হয়েছিল, এখানে ৪৬ সালে শুনেছি, দেখি নাই। এরপরে এই যাবৎকাল কোনো রায়ট আমরা চোখে দেখি নাই। আমরা এক স্কুলে পড়াশোনা করেছি, সবাই যে এখানে যারা আছেন, ম্যাক্সিমাম লোক আছেন যারা হিন্দু মুসলমান পাশাপাশি বেঞ্চে বসে লেখাপড়া করেছি। আমাদের বন্ধুরা, হিন্দু বন্ধুরা পূজার সময় তাদের বাসায় নাড়ু পাঠাতো আমাদের এখানে, আমরা ঈদের সময় তাদেরকে আপ্যায়ন করতাম, আমাদের এখানে আসতো।
এত সুন্দর সম্মিলিত একটা দেশ, এক সৌহার্দ্যপূর্ণ একটা দেশ, সকল জাতি গোষ্ঠীতে দেশ, সেই দেশটাকে আজকে তারা একটা সাম্প্রদায়িক দেশ হিসাবে প্রমাণ করার চেষ্টা করছে বিশ্বব্যাপী। এর বিরুদ্ধে আমি আশা করব যে যারা তথাকথিত ইসকন নিয়ে কথা বলছেন তাদেরকে বলবো যে ইসকন কিন্তু বহু আগে থেকে প্রিপারেশন নিচ্ছে, এটা ঠিক, কিন্তু বাংলাদেশ সকল হিন্দুরা কিন্তু ইসকনের সদস্য নয়। এবং ইসকনের সদস্যদের পরীক্ষা করে দেখবেন এরা সব বাংলাদেশি নাগরিক নয়, অনেক আছে। আপনি যান, আমি আজকেই বলছি, আপনার সাংবাদিক বাড়ি যান, এই যে আমাদের কোথায় র্যাকিং স্ট্রিট গরিবাগ যান, ওখানে যে মন্দির আছে ওখানে গিয়ে দেখবেন ওদের যে চিফ যে আছে যে উনি বাংলাদেশি নন, ডেপুটি চিফ উনিও বাংলাদেশি নন, আরও যারা আছে এরা অনেকেই বাংলাদেশি নন। সুতরাং আমি দেখেছি বাংলাদেশে, আমি তো ইসকন আমি শুনি নাই, এই প্রথম শুনলাম, মানে বহুদিন পর, কিন্তু এদের একটা অসৎ উদ্দেশ্য আছে বাংলাদেশে একটা সাম্প্রতিক গণ্ডগোল লাগানোর জন্য, যাতে করে আবার এর মধ্যে ইন্ধন যোগাচ্ছে কে, এই যে আমাদের এখান থেকে পালিয়ে গেছে কি নাম, পলাতক শেখ হাসিনা ওয়াজেদ, খুনি হাসিনা, পলাতক খুনি হাসিনা, তিনি গিয়ে ওখান থেকে কলকাঠি নাড়ছেন। সারা বিশ্বের কেউ যখন তাকে হাসিনাকে জায়গা দেয় না, আজকে ভারত হাসিনাকে কেন লালন করছে, কোন অধিকারে কীভাবে লালন করছে, এটা আমার প্রশ্ন থেকে গেল। প্রিয় ভাইয়েরা, আজকে আমি যেটা বলছিলাম, আমার বক্তব্য ছিল যে গতকাল একটা সভা হলো, পত্রিকার কিছু কিছু সম্পাদক সাংবাদিকেরা একটা সভা করেছিল, আমি দেখলাম ওখানে যারা হাসিনার পৃষ্ঠপোষক ছিল, যারা হাসিনার 2 তারিখের 2 নভেম্বর না কি 2 আগস্ট যেই ব্যবসায়ীরা মিটিং করেছিল, কেউ 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 বলেছিল আমি তোমাকে চাই, সকল সময়ে চাই, বিপদেও চাই, আপদেও